শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। আমাদের এই হাজার বছরের সংস্কৃতির ধারাবাহিকতায় আবারও আমরা বাংলা সনের এই 1433 আমাদের সামনে হাজির, এবং এই বাংলা সনের যে ইতিহাস, এর একটা নিজস্ব ইতিহাস আছে, এবং এই ইতিহাসের ধারাবাহিকতায় এর একটা ঐতিহ্য আছে, আর এই ঐতিহ্যকে আমরা এখনো ধারণ করে চলছি। আর আমাদের যে সংগঠন, সেই সংগঠনের দুইটা শব্দ এর সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, ইতিহাস এবং ঐতিহ্য। তো আমি আজকের এই দিনে, আজকের এই শুভক্ষণে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য গবেষণা ও অনুসন্ধান কেন্দ্রের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় সহ আমাদের এখানে যারা বিভিন্ন সময়ে আমাদের এই সংগঠনকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন, সবাইকে শুভ নববর্ষ। আমাদের বয়স 45 বা 44 প্লাস। তো আমরা আমাদের সময় যা দেখেছি, এখানে অনেকেই অনেক স্মৃতিচারণ করেছেন। তো আমরা কি দেখেছি, আমাদের বাড়িতে চৈত্র মাস আসলে পরে আমাদের যে জেঠি বা আমাদের যে মারা ছিল, ওইখানে আমাদের যে ভাট ফুলটা ছিল, সেই ফুল দিয়ে কিন্তু একটা পূজা হইতো এই চৈত্র মাস ব্যাপী, এবং ওইখানে ওই গোয়াল ঘরের সামনে এটা করা হইতো, এবং প্রতি মাসেই প্রতিদিন এবং চৈত্র সংক্রান্তিতে ওটা গিয়ে শেষ হইতো বা পুরা মাস ব্যাপী। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে আমাদের এই যে কৃষি ভিত্তিক, আমার ফসল ভিত্তিক যে আমাদের অর্থনীতি, এখানে আমাদের গরু, আমাদের গোয়াল, আমাদের হাল, আমাদের যে এগুলোই ছিল আমাদের মূল নিয়ামক, আমাদের জীবন এবং জীবিকার মূল নিয়ামক। এজন্য আমরা দেখেছি যে এগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা চৈত্র সংক্রান্তির আগের দিন একটা শব্দ হতো হার বিশু, এবং পরের দিন যে সংক্রান্তি, এটা হচ্ছে বিশু। এবং এটা যদি আপনি রিলেট করেন, দেখবেন যে আমরা যে উপজাতি সমূহ আছে, ত্রিপুরা, অসমী এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের যে উপজাতিদের বিজু, বৈশু, ওইগুলোর সাথে আপনি রিলেট করতে পারবেন। আপনি দেখবেন যে বৈশাখীর আজকে তৃতীয় দিন, ওরা প্রথম দিন শুরু করেছে গত পরশু দিন, দ্বিতীয় দিন ফুল ভাসানোর মাধ্যমে, এবং এই 3টা দিন তারা কিন্তু উদযাপন করছে। আমাদেরও কিন্তু ওই হার বিশু ছিল, হার বিশুর দিন আমরা গড় দরজা পরিষ্কার করতাম, আমাদের মাদেরকে, জেঠিদেরকে দেখতাম। এবং পরের দিন যে বিশু ছিল, ওই দিন আমাদের যেহেতু কৃষি ভিত্তিক সমাজ, ওই দিন গরুগুলোকে সকালবেলা আমাদের যে গোমাস্তা ছিল, তারা ওই সবাই নদীতে নিয়ে যেত সকালবেলা, গরু, অনেকেই ছাগল টাগল এগুলো নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই নদীতে গোসল করে স্নান করিয়ে নিয়ে আসতো বাড়িতে। তারপর ওই দিন একটা হাদা বলতো, হাদা হচ্ছে এটা আবির রং, সেই রংটা ওই একটা কলকির মতো ছিল মাটির, ওটা ভিজিয়ে ওই আমাদের গরুকে, গরু শরীরে ও গবাদি পশুর শরীরে এবং গোয়াল ঘরে এগুলো ছাপ দেওয়া হইতো। এবং কোন কোন অঞ্চলে আপনার দেখবেন যে ওই যে এক ধরনের লতা উদ্ভিদ আছে, কুমড়ুলতা, বিষ কুমড়ুলতার যে ডগা আছে, ওটা গোয়াল ঘরের সামনে ঝুলিয়ে দিত। এটা মূলত আপদ টাপদ যাতে না আসে, গরুগুলো সেফে থাকে, এই জন্য সাধারণত এই প্রচলনটা তারা বিশ্বাস করত। এছাড়া আরেকটা জিনিস যে আমরা দেখতাম, সেটা হচ্ছে যে ওই দিন আমাদেরকে ছাতু দেওয়া হইতো, আমাদের বোনেরা আমাদেরকে ছাতু দিত। আমাদের যে অনামিকা ছিল, ওই আঙুলে ছাতু আমাদের দিত, আমরা ফু দিয়ে ছাতু ফেলে দিতাম, 7 বার দিত। এবং ছাতু প্লাস খই, মুড়ি, কলা এবং দই আমাদেরকে ওই দিন সকালবেলা খাওয়ানো হতো স্নানের পরে। তো এইগুলো আমরা নিজেরাই মানে দেখছি। আর ওই দিন যে জিনিসটা হইতো, এটা আসলে কৃষিটাকে কিভাবে সেলিব্রেট করা যায়, কৃষির সাথে কারা জড়িত। ওই দিন কিন্তু আমাদের গবাদি পশু দিয়ে কোনো চাষ করা হইতো না, ওই দিন ওদেরকে রিল্যাক্স দেওয়া হইতো, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হইতো, আশেপাশে যা কিছু আছে সব পরিষ্কার করা হতো। তো ওই দিন ওই যে আমাদের গুমাস্তা বা রাখালরা ছিল, ওদেরকে জামা কাপড় দেওয়া হইতো, এই ভেবে যে ওরা আমাদের তো এই গরু বাছুরের কান্ডারি হিসেবে ওরা সারাটা বছর ওদেরকে লালন পালন করে, সেই হিসেবে তাদেরকে ওই দিন কিন্তু কাপড়, গামছা, লুঙ্গি এই জিনিসগুলো দেওয়া হইতো।
এবং আরেকটা জিনিস ছিল যে ওই ওই দিন গরুগুলোকে একটা ভালো জায়গায় রেখে সারাদিন খাবার দেওয়া হইতো, ওদেরকে আর ওই দিন কোনো চড়ানো হইতো না অন্য কোথাও। তো এটা ছিল আসলে আমাদের বাঙালির একটা বিশ্বাস, লুকাচার। এবং এর সাথে ছিল যে আপনাদের চৈত্র সংক্রান্তির যে আপনার চড়ক পূজা, এটা বিভিন্ন অঞ্চলে সাধারণত আমরা কৃষি দেবতা মহাদেব বা শিবকে বলি, এখানে কোথাও নীল পূজা, আবার কোথাও চড়ক পূজা নামে পরিচিত। আপনি জানবেন আমাদের মদনে কিন্তু আজকে চড়ক পূজা হচ্ছে এবং প্রতি বছরই হয় হাসনপুর। যদিও একটা বিশেষ একটা আমাদের বর্ণের মানুষ এটা করে, কিন্তু সেলিব্রেট সবাই করে। চড়ক পূজাটা এদের সন্ন্যাসীরা মানে তারা 3 দিন 4 দিন তারা উপোস থাকে, ভেজিটেবল খায়, ফল খেয়ে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা ওই বিভিন্ন ধরনের জিনিস, টাকা কড়ির, তারপরে চালটা সংগ্রহ করে ওই পূজায় লাগায়। এবং এখানে কিন্তু শারীরিক কিছু নৈপুণ্য আছে, মানে আধ্যাত্মিকতা, যেমন ওই দাও বা ওই ধরনের খুব জিনিস দিয়ে তারা একটা নৈপুণ্য প্রদর্শন করে। এবং চড়ক গাছ আছে একটা, যে গাছটা ওই দিন তারা তোলে, বিশেষ করে জেলে পরিবারগুলো যেহেতু পানিতে কাজ করে, এই জন্য চড়ক পূজাটা ওই পানির সাথে বেশি রিলেটেড। তো এটা কিন্তু আমাদের মদনে হয়, এটা হাসনপুরে হয়, এবং এটা প্রতি বছরই খুব ধুমধামের মাধ্যমে হয়। আচ্ছা, হ্যাঁ, সুন্দরবন অঞ্চলে, পটুয়াখালীতে হয়, তারপরে খুলনা অঞ্চলে হয়, যাদের জীবিকাটা মূলত জেলে ভিত্তিক জীবিকা যাদের। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ঐতিহাসিক ভাবে যদি আমরা বলি যে আমরা জানি যে আমি যেটা পড়লাম 1556 সালের 14ই এপ্রিল, এটা আসলে আমাদের 1 সাল থেকে শুরু হয় নাই পয়লা বৈশাখ। আমরা যে আজকে 1433 বলছি, এটা আসলে হিজরি সন 963 সালে প্রথম ধরা হয়েছে, হিজরি সালকে বেসিস করে। কারণ তখন 3টা সাল ছিল, হিজরি আর ওই যে আমাদের ইংরেজি সন। তো হিজরি সালটা শুরু হয় আসলে চাঁদের সৌর বছরকে কেন্দ্র করে, আর ইংরেজি তো মধ্যরাত থেকে শুরু হয়, চন্দ্র বছর ইংরেজি যে মধ্যরাত থেকে শুরু হয় দিনটা। তো ওটা হলো টাইমিংটা হচ্ছে গড়ি ভিত্তিক, যেটা খ্রিস্টীয় যে সন। তো এটা দুটাকে রিলেটেড করে, আর আমাদের বাঙালি যে আমরা যে সময়টাকে নির্ধারণ করি, এটার সাথে তো সূর্যোদয়ের সাথে সাথে ভোর। তো আমাদের দেখবেন যে আমাদের কিন্তু লুকাচারও কিন্তু ভোরবেলা ছায়ানট বলেন, উদিচি বলেন, এরা কিন্তু ভোরে প্রোগ্রাম শুরু করে, সূর্যোদয়ের সাথে সাথে আমাদের প্রোগ্রামগুলো শুরু হয়। তো সেই হিসেবে আমাদের এই সংস্কৃতিতে আসলে এটা মূলত আমরা বলছি যে জমিদারি প্রথা এবং খাজনা আদায়ের সহজ করার জন্য এই সময়টাকে নির্ধারণ করা হয়েছিল। এবং এই সময়টাকে সাধারণত হালখাতা যেটা আমরা বলি, ওই দিন সবাইকে খাজনা দিতে বাধ্য করা হইতো, এবং ওই দিনেই মূলত তারা খাজনাটা দিত। যার পরিপ্রেক্ষিতে আমাদের যেহেতু গ্লোবালাইজেশনের ফলে আমরা পরিবর্তন হচ্ছি, আমাদের অর্থনীতি অনেক দুর্বল ছিল হয়তো এক সময় কৃষিভিত্তিক একটা পর্যায়ে, এখন আমরা কিন্তু অনেক অর্থনৈতিকভাবে অনেক সবল। এবং আপনি দেখবেন যে ছনের ঘর বা ওই ধরনের লুকাচার গুলো এখন আর নাই, যে মাটিতে লেপা, ঘর দরজা লেপা, এই জিনিসগুলো এখন নাই। তো এই হিসেবে সভ্যতা যেহেতু বিকাশমান, সংস্কৃতিও বিকাশমান, সেই হিসেবে আমরা আজকে যে পর্যায়ে আসছি, এটা আমাদের আমাদের অর্থনীতি অনেক শক্ত, আমাদের বাঙালি অর্থনীতি অনেক শক্ত, এবং আমরা সাধারণত কৃষি নির্ভর সমাজেই বাস করছি। এবং যে জমিতে আগে 1 মণ ধান হইতো না, খরা বন্যা জলোচ্ছ্বাসে আমাদের কৃষকরা একদম হাড্ডিসার হয়ে যেতেন, এখন কিন্তু আমরা এটা থেকে আমাদের বৈজ্ঞানিক যে প্রক্রিয়া, আমাদের বিনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা এখন কিন্তু একটা ক্ষেত্রে 1 মণ যেখানে ছিল ধানের প্রোডাক্টিভিটি, এখানে আমরা 8 মণ 10 মণ করতে সক্ষম হয়েছি। এবার আরেকটা জিনিস যে ওই দিন পড়লাম একটা জার্নালে, যে এখন একটা ধান থেকে 6টা ধান হওয়ার সম্ভাবনা আছে মিউটেশনের মাধ্যমে। তো এটা যদি মাঠ পর্যায়ে আসে, তা মনে হয় আমাদের। এবং আরেকটা প্রক্রিয়া চলছে যে আমরা যে ওই বাচ্চাদেরকে যে বিভিন্ন ভিটামিন আলাদাভাবে প্রডিউস করে ওদেরকে খাওয়াই, এটা যদি আমরা ইনজেক্ট করতে পারি চালের মধ্যে, তাহলে হয়তো বা তাদেরকে যে বেশি পুষ্টিমান সমৃদ্ধ চাল আমরা পেয়ে যেতে পারি। তো আসলে আমরা আমাদের অর্থনীতিকে কৃষিকে নিয়েই কিন্তু আমাদের অনেকেই কাজ করছে। এবং বাংলাদেশে যত কৃষিভিত্তিক সফল, আপনি যত বৈজ্ঞানিক সফলতা বলেন, সবটাই কিন্তু কৃষি থেকে আসছে। আপনি একজন কৃষক যে একজন সায়েন্টিস্ট, এটা হরিদান থেকে বোঝা যায়। হরিদান, হরিবাবু ছিলেন একজন কৃষক, সে যে ধরনের ওই রিসোর্স, চালের ধানের রিসোর্স যে সে কাল্টিভেট করছে, এটা নতুন একটা ধান সে প্রডিউস করতে পারছে, নতুন একটা ধানের জন্ম দিতে পারছে, যার জন্য এই ধানটার নাম এখন হরিধান। তার মানে আমাদের কৃষকরাও ছিল এক ধরনের বিজ্ঞানী। তো আসলে আমরা আজকে
মূলত আজকে এই প্রোগ্রামটা মূলত কৃষকদের জন্যই। আমরা বাউল বা আমাদের ঐতিহ্যকে যতই আমরা আনি কিন্তু এদের পুরোধা হচ্ছে আমাদের কৃষকরা। তো আমরা কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের কৃষকদের যাতে ন্যায্য অধিকারটা পায়, ফসলের যাতে তারা ন্যায্য অধিকার পায়, এই কথা ব্যক্ত করে এবং আমাদের যে সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ম্যাডাম, উনি এই বয়সেও আমাদের জন্য এই যে এন্টারটেইনমেন্টের যে ব্যবস্থাটা করে, আসলে এটা আমি বলবো যে অসাধারণ। আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমাদেরকে যে স্নেহ ভালোবাসা দেন, আমি আসার একদিন আগে বলতেছে দিলু তুমি কি খাবা, তো এটা একটা মায়ের মতো কথা যে উনি বলতেছে তুমি কি খাইবা বলো। তো আমি বলছি যে ম্যাডাম এটা কোনো বিষয় না, আমরা যা হবে তাই খাবো। ওই যে আর আমি কাকাকে বলছিলাম কাকা এবার করতে হবে, কাকা কিন্তু আমার পিড়াপিড়িতে রুবেল ভাইয়ের পিড়াপিড়িতে কিন্তু আমরা এখানে আসছি যে আমাদের পয়লা বৈশাখ করতে হবে। কিন্তু একদিন আমরা এটাও বুঝি যে কয়েকদিন আগে একটা বড় প্রোগ্রাম হয়েছে এবং আমরা নাও ইন দি নকিং এট দি ডোর, যে যখন সময়টা খুবই একটা ক্রুশিয়াল টাইমে আমরা আসছি, যখন আর সময় নাই। আমরা বলছি দেওয়ান আঙ্কেলকে বলছি যে আগামী বছর হয়তো আমরা একটা বড় প্রোগ্রাম করতে চাই। উনি আবার আমাদেরকে খুব বাস্তবতা চিন্তা করছেন, আমরা ওইভাবে চিন্তা করি না। উনি বলছে রাষ্ট্র একটা প্রোগ্রাম করে এবং বিভিন্ন বড় বড় সংগঠন প্রোগ্রাম করে, সেই হিসেবে আমাদের প্রোগ্রামটা এত বড় করলেও তেমন কোনো সুফল আমরা পাবো না। যাই হোক, আজকে আমরা সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমরা আজকে ছোট পরিসরে হলেও আমরা আজকের এই বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আমরা নতুন ভাবে উদযাপন করতে পারছি পহেলা বৈশাখ 1433। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা যাতে আবার আগামী মাসের 4 তারিখে একত্রিত হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভ নববর্ষ।